এদিকে যখন চলেছে বাবা নীলগিরির পাদদেশে যাবে, তো সবাই রওনা দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, যদি এই পণ্ডিত ব্রাহ্মণের দল আমাকে পেয়ে যায় তাহলে তো আমার ভক্ত রাজামশাইয়ের কোষাগার শেষ হয়ে যাবে। হঠাৎ করে প্রবল এদিকে ঝড় বৃষ্টি বজ্রপাত। যেই না ঝড় বৃষ্টি বজ্রপাত হয়েছে, ছুটতে ছুটতে ব্রাহ্মণের দল ফিরে এসেছে। কোথায়? রাজার কাছে। এ কি পণ্ডিত ব্রাহ্মণের দল, তোমরা ফিরে এসেছো? আমার নীলমাধব কই? আমার নীলমাধব? মহারাজ, আমরা তো গিয়েছিলাম নীলমাধব আনতে, কিন্তু হঠাৎ করে বজ্রসহ বিদ্যুৎ, বৃষ্টিপাত, ঝড়, প্রবল বেগে ঝড়, তাই তো ফিরে এসেছি। কিন্তু আমার বিদ্যাপতি কই? মহারাজ, এই ঝড় বৃষ্টিতে কোথায় যে হারিয়ে গেছে, আমরা তাকে দেখতে পাইনি। প্রজাদের ডেকেছে, প্রজা, এই ব্রাহ্মণের দলকে কারাগারে বন্দি করো। যতদিন না আমার বিদ্যাপতি ফিরে আসে ততদিনই বন্দি করে রাখবে। আর যদি কোনোদিন না ফিরে আসে, আমি নিজের হাতে মস্তক ছেদন করব। ব্রাহ্মণের দল মনে মনে ভাবছে যে ভায়া, কেন লোভ করতে গেছিলাম, লোভে পাপ, পাপে মৃত্যু। এদিকে বাবা প্রচণ্ড ঝড় বৃষ্টি রাত, তো অন্ধকার, কোথাও আলো নেই, গভীর অরণ্য, বিদ্যাপতি ফিরে আসেনি। চলছে বাবা নীলমাধবের খোঁজে। কোথায় কোথায় নীলমাধব? একবার দেখা দাও, একবার দেখা দাও নীলমাধব, তুমি কোথায়? আমি যে আর চলতে পারছি না। মাধব, মাধব তুমি কোথায়? কোথায় মাধব? আমি যে আর চলতে পারছি না। তৃষ্ণায় যে আমার কণ্ঠ শুকিয়ে আসছে। আমি কেমন করে তোমার সন্ধান পাবো মাধব? আমি যে আর চলতে পারছি না। এই বলে বাবা একটা গাছের তলায় বসেছে আর চিন্তা করছে, মাধব তবে কি আমি যেতে পারবো না নীলমাধবের সন্ধানে? আমি কি রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে খবর নিতে আসতে পারবো না? আমি কি পৌঁছে দিতে পারবো না? আর কত কাল গিরি ধারিলা, হারালে আড়ালে রবে। আর কত মাধব, একবার দেখা দাও মাধব। আমি যে আর আমার যে দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে আসছে মাধব, তুমি একটি বার দেখা দাও।
বহে যখনই অহংকার শূন্য তখনই তো ভগবত প্রাপ্তি। যেই মাধব মাধব বলে নয়নের জলে কাঁদছে, কি অদূরে দেখছি একটি আলো। তবে তবে কি এই গভীর অরণ্যে, এই গভীর অরণ্যে কেউ কি বসবাস করে? যদি না গভীর অরণ্যে কেউ বসবাস করত, তাহলে আলো আলো কোত্থেকে এলো? না না না, আমি একটু অগ্রসর হয়ে দেখি তো কোত্থেকে এই আলোটা এলো। ওমা, ধীরে 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 বিদ্যাপতি কষ্ট করে উঠে ধীরে ধীরে যেই আলোটার কাছে গেছে বাবা, গিয়ে দেখছে একটি অপূর্ব সুন্দর নারী তুলসী তলায় প্রদীপ দিতে এসেছে। আর জিজ্ঞাসা করছে, কে গো, কে তুমি? বলতে পারো? বলো কে গো তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে গো তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে, বলো 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 কে গো তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে গো তুমি, বলো বলো বলো, বলো কে গো তুমি,
আমি কে? সবর কন্যা আমি ললিতা। বলো বলো সবর কন্যা আমি ললিতা। সবর কন্যা আমি ললিতা। সবর কন্যা আমি ললিতা। বিশ্বাবসু মোর পিতা। সবর কন্যা সবর কন্যা আমি ললিতা। বিশ্বাবসু আমার পিতা। সবর কন্যা আমি ললিতা। এমন সময় বিশ্বাবসু ললিতার বাবা বলছে, মা, ও মা ললিতা, তুই এই সন্ধ্যাবেলায় কার সঙ্গে কথা বলছিস? ও বাবা, বাবা দেখো না, একজন আর্যপুত্র বলছে পথ হারিয়ে এসেছে। আরে মা, একজন আর্যপুত্র পথ হারিয়েছে, তুই বাইরে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছিস? ভিতরে নিয়ে আয়। ও মা, আমাদের হলে কি বলতাম? অতিথির কোনো জায়গা আছে? অতিথির কোনো জায়গা নেই বাবা। আমরা তীর্থে যাই কি করতে গো? উদ্ধার হতে, জীব তারণ হতে। টাকা পয়সা খরচ করে আমরা তীর্থে যাই, কেননা জীব উদ্ধার হতে। বলি কত পাপ করেছে, একটু পুণ্য করে আসে, বলি না? আর ওই পয়সাটুকু খরচ করে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব তোমার বাড়িতেই আসে, বাড়িতেই নিয়ে আসো, ওই বাড়িটাই তীর্থে পরিণত হয়ে যায়। পয়সা খরচ করতে হয় না, ওই ধামে যেতে হয় না, নবদ্বীপেও যেতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না, বাড়িটাই তীর্থে পরিণত হয়ে যাবে। আমাদের বাড়িতে তো কোনো অতিথির জায়গা নেই, বাড়িতে একটা কুকুর পুষি, আবার গেটের বাইরে লিখে দিই কুকুর হইতে সাবধান, লিখে দিই না? তার মানে আমি যখন বাড়িতে সামনে গিয়ে দাঁড়াই, মনে হবে কি বাড়িতে যারা আছে তারা কে? মানুষ। লিখে রাখি বড় করে, কুকুর হইতে সাবধান, অতিথির জায়গা নেই গো। বলছে গাইয়া দোখে কুত্তা পালে উস্কা বাছুর ভুখা, শালেকে উত্তম খিলাবে বাপ না পাবে রুখা। গরুর দুধ গাইয়া দোখে কুত্তা পালে, গরুর দুধ বাছুরে খেতে দেয় না, বিদেশি কুকুর পোষে, তাকে ভালো মন্দ খাওয়ায় গো। আর বাবার জন্য শুকনো একটা রুটি তাও জোটে। শালেকে উত্তম খিলাবে। আসলে এখন রাত 10টা বাজলে আর কেউ থাকতে চায় না, কারণ প্রত্যেক দিন কীর্তন হচ্ছে তো। মাসির বাড়িতে এই জগন্নাথের আরতি একটু দেরি হয়ে যাচ্ছে। দেরি করার কারণে একটা লীলাকে তো পরিবেশন করতে করতে আমাকে আসতে হবে। হট করে তো আর মিলন করে দিতে পারি না, যত সময় তো আমার একটু লাগবেই। কিন্তু 10টা বাজলেই, উঠেছি কটায়? 7:30 8টা বাজতে যায়, তার মধ্যে 2 ঘন্টা না বর্ণনা করতে করতে সবাই উঠে চলে যায়। তাহলে উচিত ছিল 6টায় কীর্তনটা দেওয়া, দিলে যথা সময় মতো বর্ণনাও হয়ে যেত, ভক্তবৃন্দও থাকতো, সব কিছু পরিপূর্ণ হতো। কিন্তু এই যে হেতায় যাও হোতায় যাও, কপাল থুয়ে কোথায় যাও? চিত্রা, তুই কপালে যা করেছিস তার থেকে বেশি পাবি কোথায়? কপালে যা লিখে রেখেছি তাই তো ঘটবে নাকি গো? চিত্রা, তুই যা বলিস না কেন, 10টা, আমরা এক কথার মানুষ, যদি বাজে 10টা আমাদের বেজে যায়ও 10টা। কতক্ষণ 10 ইন্দ্রিয় নিয়ে ছুটবো ঘরে? হ্যাঁ, কি করব বলো? যাই হোক, সংক্ষেপে আমি সেরে দিচ্ছি, আপনাদের কষ্ট দেব না। কালকের যার যার গুরুদেব আসবেন তো বড় ঘটা করে গুরুদেবকে আসনে বসাতে হবে, ফুলচন্দন দিতে হবে, দেখবে ও মনে বাবেলা গাছের কষ লেগেছে,
করি